মানুষ যখন অনেক কথাই বলে, যেখানে যায় মানুষ করে আমি আর অনেক কথা বলে, তখন মনটা তখন ভেঙে যায় যে আমাকে এরকম বলে। কিন্তু আমার এই বাপ মা কখনো আমাকে কষ্ট দেয় না ছোটবেলা থেকে। আমি একটা নিজের মেয়ের মতন এসএসসি পর্যন্ত পাস করাইছি, হাত ধরে কালকে ভাত খাইনি। যারা আমাকে পাইছিল তারা তখন আমার ভাষা শুনে বলছিল যে ময়মনসিংহের মতো মনে হয়। ভাড়ায় যাওয়ার নাম ছিল রাজু অথবা রাজিয়া। এটা হতে পারে, এটাও হতে পারে। হ্যাঁ নামটা আমার এটাও কনফিউজ। বাবার নাম কি? আব্দুল্লাহ। মায়ের নাম? হামিদা। ভাই বোনের সংখ্যা? 5 জন। নামগুলো বলেন। বড় ভাই হামিদ, তারপরে বোন মর্জিনা, তারপরে আরেকটা ভাই শাহিন, তারপরে একটা বোন সাবিনা, আর আমার তারপরে আমি। আপনি সবার ছোট ছিলেন? কটা থেকে আসছেন? আমরা এখানে 12:15টার সময় আসছি। 12:15টার সময় আসছেন? বাপরে। এই ছবিগুলো কার? এগুলো আমার। কি মানে হারিয়ে যাওয়ার পরের? হ্যাঁ। এত অল্প বয়সে হারিয়ে গেছেন আপনি? হারিয়ে যাওয়ার কতদিন পরের ছবি এটা? এটা আমার মারাই পাবনায় নিয়ে যায় ওই অনুষ্ঠান। 4-5 বছর। হ্যাঁ এরকমই। এই আপনার প্রথম যারা পাইছে আপনাকে তারাই? হ্যাঁ তারা। আচ্ছা, এই ছবিগুলো আমি দিয়ে দিব স্ক্রিনে, তারপর আপনাদের একটু শুরুতে দেখাই। ওরা তো আপনাকে মনে হচ্ছে খুব আদর যত্নই করতো, ছবিগুলো দেখে এরকম মনে হচ্ছে। হ্যাঁ আমি। ওদের সাথে সম্পর্ক আছে এখনো? হ্যাঁ আমার মা আসছে। মা আসছে? মাশাআল্লাহ। বাহ, এইটা কি ছবির সাথে যে ভদ্র ওটা আমার বড় ভাই। তো ভালোই আদর যত্ন করতো। আপনার পোশাক আশাক সব কিছু দেখে তাই তো মনে হচ্ছে। যাই হোক, আমি একটু ফর্মালি শুরু করি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন যে আমাদের অনুষ্ঠানগুলোর শুরুটা একটু অন্যরকম হচ্ছে, বিকজ অফ এটার পেছনে একটা সাইকোলজিক্যাল গেম আছে। আপনারা হয়তো অনেকেই বুঝবেন, অনেকেই বুঝবেন না। যখনই কথাবার্তা বলে আমরা যখন একটা ফর্মাল ইন্ট্রো দেওয়া শুরু করি, তখনই সবাই রিজিড হয়ে যায়। আমি বিষয়টাকে সহজ করে বলার জন্য বলি, দেখবেন যে অনেক সময় স্টুডিওতে আমরা ছবি তুলতে যাই, সেই এখন অবশ্য সবাই অনেক ক্যান্ডিড অনেক কিছু চলে এসছে, অনেক স্টাইল করে করে ছবি তোলে, কিন্তু যখন এই পাসপোর্টের ছবি বা ওই সময়কার সাদা কালো যুগের ছবি যখন আমরা তুলতাম, ক্যামেরার সামনে আসার সঙ্গে সঙ্গেই আমরা সবসময় পাথরের মতো শক্ত হয়ে যেতাম। এই যে ব্যাপারটা, এটা অনেক সময় আমার অনুষ্ঠানগুলোর ক্ষেত্রে বেশিরভাগ সময় ঘটে। সেটা হচ্ছে খুব কথা বলছি, খুব ক্যাজুয়ালি কথা বলছি, তারপরে যখনই বলি যে আসসালামু আলাইকুম বলে শুরু করতেছি, তখনই দেখা যায় যে অনেক বেশি রিজিট হয়ে যায়। যে কারণে ওই কথা বলাটাও আমি এখন আমার অনুষ্ঠানের একটা পার্ট বানিয়ে ফেলেছি, যাতে করে সবাই একটু ইজি হয়, আরাম করে কথা বলতে পারে। তো আমি কথা বলবো না, শুরুতেই আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ জানাবো ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবার জন্য। যদি ইউটিউবে দেখে থাকেন আপনি, ইউটিউবের লিঙ্কটা আপনার ফেসবুক আইডিতে বেশি বেশি করে শেয়ার করেন। শুধুমাত্র তাই নয়, যদি আপনি ফেসবুকে দেখে থাকেন তাহলে ফেসবুকে এসে আপনার বন্ধুদেরকে ট্যাগ করতে পারেন, যেসব বন্ধুরা এই অনুষ্ঠান সম্পর্কে দেখতে আগ্রহী, জানতে আগ্রহী। কি নাম আপনার? মুসাম্মদ শোভা খাতুন। এটা তো বর্তমান নাম। আর বাবা মায়ের দেয়া নাম? বাবা মার দেওয়ার নামটা ওই আমার রাজু অথবা রাজিয়া এরকম হতে পারে। রাজু অথবা রাজিয়া। আচ্ছা, এটা বাবা মায়ের দেয়া নাম, আপনি সন্দেহ করতেছেন, বাট এই দুটোর বাইরে কোনো কিছু হতে পারে না? না, রাজু রাজিয়ার মধ্যেই হবে। চলেন শুনি কি হয়েছে। হারানোর আগে কি মনে আছে, কিভাবে হারিয়েছেন, তারপরে হারানোর পরের ঘটনা। হারানোর আগে কি মনে আছে? আমাদের মাটির ঘর ছিল, আমরা 5 ভাই বোন ছিলাম। আমার ছোটবেলা জানা মতে আমি ছোট ছিলাম। তো আমার মা ওই বাসায় কাজ করতো, এই ঢাকায় এসে কাজ করতো, আবার আমাদের গ্রামেও কাজ করতো। আর আমার বড় বোন ছিল, সেই বোনের বাসা ঢাকায়। ওই বোনের বাসায় আমাকে রেখে এই ঢাকায় কাজ করতো। আপনাকে আপনার বড় বোনের বাসায় রাখতো, রেখে আপনার মা কাজ করতো? বাসায় কাজ করতো। আচ্ছা, যখন হচ্ছে মা আমাকে বোনের বাসায় রেখে কাজে চলে যায়, তখন আমি মার সাথে যাওয়ার জন্য খুব কান্নাকাটি করি যে মার সাথে আমি যাব। তখন মা আমাকে বোনের কাছে রেখে সে চলে যায়, তখন আমি খুব কান্নাকাটি করতে থাকি। তখন হচ্ছে মা যখন চলে যায়, আমি ওই গেটের পাশে বসে থাকি। কান্না থামার পর বোন ভাবে যে এখন কান্না থামছে, আমি এখন আমার কাজটা করি। গেটটা বন্ধ ছিল বাসার। তখন আমি বসে থাকি দেখি যে আমার এখন বোনটা নেই। তখনই আমি গেটটা যখন খোলা পাইছি, তখন গেট থেকে বের হয়ে চলে যায়। আচ্ছা, যাই আমি, তারপর আমাকে পাওয়া হয়েছিল এই নবাবগঞ্জ। কিভাবে কোথায় গেছেন, কি করেছেন আমাকে একটু বলেন। আমার ওইটাই মনে আছে যে গেট থেকে বের হয়ে আমি চলে আসি। চলে গেছেন কোথায়? চলে গেছেন এই কেসে আমাকে বললাম যে নবাবগঞ্জ তেলিপাড়া জামে মসজিদের ওই জায়গায় আমাকে পাওয়া গেছে রাত্রিবেলা। কে পেয়েছে? ওই পানের এক দোকানদার। কি করতেছিলেন আপনি ওখানে? ওখানে আমি বসে কাঁদতেছিলাম, আমার মা করে কাঁদতেছিলাম। তারপর তখন ওই যে পানের দোকানদার ছিল, সেই দোকানদার হচ্ছে বললো যে তোমার বাসা কোথায়, নাম কি? তখন আমি কিছুই বলতে পারিনি, চুপচাপ ছিলাম। তখন ওই যে দোকানদার পাইছিল তাকে দাদা বলি, সেই দাদা তার বাসায় নিয়ে যায়। বাসায় নিয়ে যাওয়ার পরে ওইখানে আমি অনেক দিনই থাকি। ওরা আমাকে ওইখানে ওরা খোঁজ খবর করছিল যে কোথা থেকে আসছে। আপনার মনে আছে বোনের বাসা থেকে বের হয়ে কতক্ষণ হাঁটছিলেন? কতক্ষণ আসলাম এটা মনে নেই, কিন্তু বোনের বাসা থেকে যে বের হয়েছে এটা আমার মনে আছে। আচ্ছা, তারপর ওইখানে অনেকদিন থাকার পরে ওদের আবার পাবনায় এক লোক আছে, তার কাছে আমাকে দিয়ে দেয়। কিভাবে দেয়?
দেয় ওই যে দাদা বললাম না, হ্যাঁ। আর যে আমাকে মানুষ করছে তাদের সাথে ওই আমার ওই বাবার ওই সম্পর্ক ছিল, পাতা সম্পর্ক ছিল। এই যে বাবা আজকে আসছে? না, বাবা আসে, সে বাবা মারা গেছে, মা আসছে। আচ্ছা, তাদের সাথে সম্পর্ক ছিল অনেকদিন ধরে, আমাকে পাওয়ার আগে থেকে। আপনি হারিয়ে যাওয়ার পরে বাবা ডেকেছেন একজনকেই? হ্যাঁ, ওই বাবার কথাই বলতেছেন ওই আপনি? বাবার কথা বলতেছি। আচ্ছা, ওই দাদা ওই বাবার কাছে, দাদা কাকে বলতেন? ওই যে পানের দোকানদার আমাকে পাইছে। একটু বৃদ্ধ ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। পানের দোকানদারের সঙ্গে আপনার বাবার সম্পর্ক কি ছিল? আগে থেকে মানে বাবা এটা ছিল, এটা একটা পাতা সম্পর্ক ছিল। এটাও পাতানো সম্পর্ক ছিল। তাহলে বাবা তার ছেলেকে দিয়ে দিয়েছে? হ্যাঁ, ছেলেকে যেরকম পাবনা একটা থাকে, ছেলেকে, তার 2টা ছেলে ছিল, কোনো মেয়ে ছিল না। তারপর সেই সূত্রে আমাকে ওই পাবনা এখানে দিয়ে দেয়। তখন থেকে আমি পাবনায় বড় হই। তো আপনাকে নিয়ে যায়? হ্যাঁ। নিয়ে যাওয়ার পরে নিজে পরে বলতেছে যে ওইখানে আমাকে রাখে, পাবনায় আমি মানুষ। লেখাপড়া করাইছে হ্যাঁ, আপনাকে? লেখাপড়া করাইছে। কোন ক্লাস SSC পর্যন্ত? করছি। এসএসসি পাস করছেন? হ্যাঁ। মাশাআল্লাহ, এসএসসি পর্যন্ত পড়াইছে আপনাকে? হ্যাঁ, পড়াইছে। তারপরে আপনি পড়েন নাই? তখন আমার বিয়ে হয়ে গেল, তখন আমি পড়িনি। আপনি আর পড়াশোনা করেন নাই। আপনার হাজবেন্ডরা জানে যে, মানে হাজবেন্ডরা বলতে হাজবেন্ডের ফ্যামিলির লোকজন সবাই জানে সবাই জানে যে মেয়েটা এরকম ছোটবেলায় পাওয়া গেছে? তাদের দিক থেকে কোনো সমস্যা ছিল না? তাদের দিক থেকে সমস্যা একটু হলে ছিল। এটা কি বিয়ের আগে না বিয়ের পরে? মানে আমার যে শ্বশুর বাড়ি আর মার বাড়ি রাস্তার এপার ওপার, মানে ওই বাসায় যেতে 2 মিনিট সময় লাগে। তখন তো ছোটবেলা থেকে আপনাকে দেখছি। ছোটবেলা থেকে আমাকে দেখছে যে মানুষ করা মেয়ে। তো আমার এই অনুষ্ঠানের খোঁজ পেলেন কেমনে? এটা আমি আগে অনেকদিন আগে দেখছিলাম ফেসবুকে, তখন আমার হাজবেন্ডকে বলছিলাম, তখন ও এত বুঝতে পারছিল না। তারপর আমার এক ফুফু শাশুড়ি আছে, বাসায় থাকে, সে আমাদের এই খোঁজটা দেয়। তখন আমার হাজবেন্ড তো এমনি উৎসাহী, আমি হারিয়ে গেছি আগে থেকেই, যে তার খুব ইচ্ছা যে তোমার বাপ মা খুঁজে পাওয়ার। এর আগে আমরা তো ঢাকা আসছিলাম খোঁজার জন্য। কিভাবে আসছিলেন, কিভাবে খুঁজছিলেন? 6-7 বছর আগে আসছিলাম। হ্যাঁ, খোঁজার জন্য। মানে কিভাবে আসলেন? আসলাম হচ্ছে যারা আমাকে পাইছে তাদের বাসায় উঠছিলাম, ওই দাদা বলি, ওইখানে আসে তাদের সব জিজ্ঞাসা করলাম যে হচ্ছে আমার কোথায় পাইছিলেন, এরকম সব ঘটনা তারা বললো। বলার পরে তখন পাশের এক দোকানদার আমাদের বললো, তোমরা হচ্ছে ওই মানে কোনো নিউজ পেপারে চলে যাও বা ওই মানে সাংবাদিকের কাছে যাও। তখন আমরা ওই ঢাকা কারণ বাজার আছে, তখন ওইখানে গিয়ে এক সাংবাদিকের কাছে গিয়েছিলাম। কোন পত্রিকার সাংবাদিক? আচ্ছা, যে ওরা আমাদের বললো যে আগামীকাল আপনাদের সাথে দেখা করব। তখন ওই ফুপুর বাসায় ওরা আসলো, আমাদের ভিডিও করলো, সবকিছুই মানে লিখে নিল বিস্তারিত। লিখে নেওয়ার পরে তখন আমরা পাবনা চলে আসি। আসার বললো যে আপনারা বাসায় যান, আমরা আপনাদের সাথে যোগাযোগ করব। তারপরে আমরা বাসায় আসার পরে অনেকদিন পরে ফোন দিলাম যে ভাই আমাদের খবরটা কি। তখন সে বললো যে আপু আপনাদের ওই রিপোর্টটা হারিয়ে গেছে। আচ্ছা, হারিয়ে যাওয়ার পরে তখন আমরা ফোন আর দিলাম না, যখন হারিয়ে গেছে। কোনো টাকা পয়সা নিয়েছিল? না, কোনো টাকা পয়সা নিয়েছিল না। আচ্ছা, মানে আপনাদের মতো আপনার রিপোর্টও হারিয়ে গেছে? বললো যে রিপোর্ট হারিয়ে গেছে। আচ্ছা, তো এইটুকুই হলো চেষ্টা। আচ্ছা, তো আপনি আপনার এই পানের দোকানদার দাদাকে পাইলেন, তার বাসা কোথায় ছিল ঢাকাতে, বা পানের দোকানটা কোথায় ছিল? ওই নবাবগঞ্জ তেলিপাড়া জামে মসজিদের কাছে। এইখান থেকে আপনি কখন নামাজ পড়াতেন? নামাজও পড়াতেন, তার দোকানও ছিল ওই জায়গায়। উনি কি বেঁচে আছেন? না, মারা গেছেন। তো এই দোকান থেকে, আচ্ছা, আপনি কখন বের হয়েছিলেন, দিনের কোন সময়টাতে, এটা মনে আছে? এটা তো আমার মনে নেই, কিন্তু দিনে বের হয়েছিলাম। আচ্ছা, এটা গেল একটা। আরেকটা হচ্ছে আপনার বোনের বাসায় আপনাকে রেখে আপনার মা কাজে যেত। আপনার কি ছোটবেলার যে স্মৃতি, সেটা কি শুধু ঢাকারই স্মৃতি নাকি অন্য কোথাও থেকে নিয়ে আসছিল ঢাকাতে, এটা মনে আছে? না, মানে গ্রাম থেকে ঢাকা নিয়ে আসতো। গ্রামের কোনো স্মৃতি মনে আছে? গ্রামের স্মৃতি বলতে যে আমাদের মাটি ঘর ছিল, মানে ছোট বাচ্চাদের সাথে খেলা করছি, এগুলো। গ্রামের বাড়িটা কোথায় ছিল কিছু মনে আছে? না, এটাও মনে নেই। যারা আমাকে পাইছিল তারা তখন আমার ভাষা শুনে বলছিল যে ময়মনসিংহের মতো মনে হয়। ভাষা শুনে মনে হয় ময়মনসিংহের মতো। আচ্ছা, হ্যাঁ, আপনার এখানে কোনো ঠিকানা কিচ্ছু নাই, শুধু নাম, ভাই বোনের নামগুলো আছে। এটার উপর বেসিস করে যদি আল্লাহ চায় তো পাওয়া সম্ভব, যদি আপনার পরিবারের কেউ সচেতনভাবে এই পেজে থাকে, বা আপনার পরিবারের পরিচিত কেউ যদি এই পেজে থাকে, তাহলেই কেবলমাত্র এটা সম্ভব। আর এছাড়া আমার ভাই ব্রাদার যারা আছেন, যদি আপনাদের এলাকা ভিত্তিক বিভিন্ন গ্রুপ থেকে থাকে, পেজ থেকে থাকে, সেখানে যদি আপনারা শেয়ার করেন, অ্যাটলিস্ট শেয়ার করতে না পারলেও আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে একটা স্ক্রিনশট নিয়ে ছোট্ট করে বর্ণনা যেটা লেখা হয়, আমাদের রাফা মানহা নিয়মিত লেখে, ওটা কপি করে হলো আপনারা গ্রুপে শেয়ার করবেন। এতে করে অনেক সময় একটা ভালো রেজাল্ট পাওয়া যায়। কারণ আমাদের ফেসবুক পেজের যে স্ট্রেংথ, আমাদের ফেসবুক পেজে, সেই পেজের স্ট্রেংথ আগের তুলনায় অনেক কমিয়ে দিয়েছে মেটা। তার প্রধানতম কারণ হচ্ছে যে মেটা আস্ক ফর মানি। তারা চায় আমরা বুস্ট করি ভিডিওগুলো, কন্টিনিউয়াসলি তারা আমাদেরকে পোক করে যে তুমি যদি 500 টাকা দাও তাহলে এত বেশি রিচ পাবা, এত টাকা দিলে এত বেশি রিচ পাবা। 2021 সালে তারা যে পরিমাণ রিচ দিয়েছিল আমাদের ভিডিওগুলোর, 2022 সালে এসে সেটার রিচ অনেক কমে গিয়েছে। বাট এটার কোনো স্ট্যাটিস্টিক্যাল কোনো ডাটা নাই যে আসলে কত পার্সেন্ট রিচ ফেসবুক কমায় বা কত কিছু কমায়। তো যাই হোক, এই হচ্ছে বিষয়। তো সেই জায়গা থেকে আমাদের ডিফারেন্ট ওয়েতে ট্রাই করতে হবে। তবে একটা জিনিস আমি বিশ্বাস করি এই প্রোগ্রামের ক্ষেত্রে, সেটা হলো আমি একজন লাক বিলিভ করা মানুষ, ভাগ্য বিশ্বাস করা মানুষ। আমি এটা বিশ্বাস করি না যে অনেক বেশি মানুষ দেখলে অনেক বেশি মানুষ এটা জানবে বা এটা অনেক বেশি শেয়ার হলে পাওয়ার সম্ভাবনাটা বেড়ে যাবে। সেটা হয়তো স্ট্যাটিস্টিক্সের ভাষায় সেটা হয়তো সম্ভব, কিন্তু বেসিক্যালি আমি মনে করি যে অল্প সংখ্যক 50-60 হাজার, 20,000, 10,000, 30,000
ভিউজ হওয়ার পরেও কিন্তু অনেক সময় অনেক ভিডিও সফল হয়। তো এটা হচ্ছে বিষয়। তো যাই হোক, আমি কথা বাড়াবো না, আপনি বরং যেটা লিখে নিয়ে আসছেন আমি সেটা একটু পড়ি, ঠিক আছে? মোসাম্মদ শোভা খাতুন বর্তমান নাম, কিন্তু এটা ইম্পর্টেন্ট না। আপনার হারায় যাওয়ার নাম ছিল রাজু অথবা রাজিয়া, এটা হতে পারে। এটাও হতে পারে, এই নামটা আমার এটাও কনফিউজ। বয়স হারানোর সময় 4-5 বছর। বাবার নাম কি? আব্দুল্লাহ। মায়ের নাম? হামিদা। ভাই বোনের সংখ্যা? 5 জন। নামগুলো বলেন। বড় ভাই হামিদ, তারপরে বোন মর্জিনা, তারপরে আরেকটা ভাই শাহিন, তারপরে একটা বোন সাবিনা, আর আমি, তারপরে আমি। আপনি সবার ছোট ছিলেন? আমি সবার ছোট। বাবা কি করতো আপনার? বাবার কথাটা আমার মনে নেই। আমার মা অন্যের বাসায় কাজ করতো, ঢাকায় আমার বড় বোনের বাসা। মাঝে মধ্যে মা আমাকে আমার বোনের বাসায় রেখে কাজে যেত। একদিন মা আমাকে আমার বোনের বাসায় রেখে কাজে যায়, তখন আমি আমার মায়ের সাথে যাওয়ার জন্য কান্নাকাটি করি। তারপর মা চলে যায়, তারপর আমি কান্নাকাটি করতেই থাকি। আমার বোন আমাকে চোখের আড়াল হলেই আমি গেট থেকে, মানে আপনার চোখের আড়াল হলেই আপনি গেট থেকে বের হয়ে যান, এভাবেই আপনি হারান। এরপর সেদিন রাতেই আমি নবাবগঞ্জ তেলেপাড়া জামে মসজিদের কাছে কাটতে থাকি। তখন সেখানকার এক পানের দোকানদার আমাকে নিয়ে যায় তার বাসায়। পানের দোকানদার সম্পর্কে ছেলের দিয়ে দেয়, বর্তমানে সে আমার বাবা। তখন সেই সময় তিনি আমাকে, আমি সেখানেই বড় হই। স্মৃতি, শৈশবের স্মৃতি। আমাদের মাটির বাড়ি ছিল, আমাদের বাড়ির এক পাশে আম গাছ, বাঁশের ঝাড়, বাড়ির সামনে নারকেল গাছ। বাড়ি থেকে একটু দূরে একটি বড় পুকুর ছিল, পুকুরের পাশ দিয়ে ছিল পুলু পোকার গাছ। কি জিনিস এটা, পুলু পোকা? এটা তো আমি জানি না, আমার হাজবেন্ড জানে এটা। আচ্ছা, আপনার হাজবেন্ড কিভাবে জানবে? মানে আমি বলেছি, ও চিনতে পারছে এই গাছটা। আচ্ছা, নাম দিয়ে দিয়েছে পুলু পোকা। হ্যাঁ, না ওই গাছটা হলো পুলু পোকারই গাছ। তাই না? আমার বাড়ির কাছে একটা স্কুল ছিল, স্কুলের নাম মনে আছে? না, স্কুলের নাম মনে নেই। ঝড়ের সময় আমাদের বাড়ির ঘরের চাল উড়ে যায়, তখন আমার মা আমাকে অন্যের বাসায় নিয়ে যেত। আমি আমার মায়ের সাথে মাঝে মাঝে নদী দিয়ে নৌকায় বারে আমাকে নানি কিংবা খালার বাসায় নিয়ে যেত। আমার নাকে ছিল একটা ছোট্ট নাগপুর, আমার গায়ে ছিল গেঞ্জি, আমার পরনে ছিল হাফ প্যান্ট, প্যান্টের উপরে ছিল ছোট্ট ফুলকলি কোটকলি চিহ্ন। আচ্ছা, আপনার একটা গোপন চিহ্ন আছে, সেটা আমি এখন বলবো না। যদি আপনার মা হয়ে থাকে তাহলে তো সে নিশ্চয়ই জানবে এটা, তাই না? এই যে গোপন চিহ্নগুলো, এই যে দাগগুলা, এগুলা কোনো ঘটনাক্রমে হয়েছে? সেই ঘটনাগুলো আপনার মনে আছে? ঘটনা মনে নেই, শুধু দাগগুলো মনে আছে। আচ্ছা, ঠিক আছে। এটা আপনার মার জানার কথা। এটা কি আপনি হারিয়ে যাওয়ার পরে হয়েছে না হারিয়ে যাওয়ার আগে হয়েছে? হারিয়ে যাওয়ার আগে। ভেরি গুড। তাহলে আপনার মা কিংবা আপনার বোন, পরিবারের আর যদি কেউ বেঁচে থাকেন তাহলে তাদের তো জানার কথা। এই ছবিগুলো নিশ্চয়ই আপনারা এতক্ষণ দেখতে পেয়েছেন। হ্যাঁ, এই হচ্ছে ওর হারায় যাওয়ার পরের ছোটবেলার ছবি। ও আদরেই ছিল, ওর ছবি দেখে ছবি সে কথাই বলে। এটা ওর ভাই। তো আজকে যে মা আপনাকে লালন পালন করে বড় করে এখানে নিয়ে আসছে, সেই মা অনুমতি আছে নাকি তাকে জোর করে নিয়ে আসছেন? না, তার অনুমতি আছে। পরবর্তীতে তার মেয়ে হয়েছে? না। তো সে কষ্ট পাবে না? তাকে আমি বলছি যে তুমি কিছু মনে করো না, আমি যদি পাইও থাকি, তুমি যে আমার মা, এটা তুমি কখনো ভাবি না যে আমি ওদের কাছে চলে যাব। তো ওদের কাছে জানা গেলে আপনি কেন আসছেন এখানে? মানে যা বলতে, আমি তো ওদের কাছে সবসময় থাকবো না, যদি পাইও থাকি মাঝে মধ্যে বেড়াতে যাবো এরকম। পরিচয়টুকু বের হোক। পরিচয়টুকু, আমার পরিচয় পাওয়ার জন্যই আমি এইটুকু করছি। আপনার সাথে কে কে আসছে? আমার সাথে আমার যারা পাইছিল, আমার ফুপু, আমার হাজবেন্ড, আমার মা, আর আমার 2টা সন্তান। আপনার 2টা ছেলে? হ্যাঁ। দেখলাম বয়স অল্প। হাজবেন্ড আসেনি? আসছে তো। হাজবেন্ড আসছে। কি করেন উনি পেশায়? উনি মার্কেটিং এ চাকরি করে। মার্কেটিং এ চাকরি করে। তো আলহামদুলিল্লাহ, আপনি তো ভালোই আছেন সবকিছু মিলায়। হ্যাঁ, সবকিছু মিলে ভালো আছি। বাপ মায়ের কথা মনে পড়ে? মনে তো পড়ে। হ্যাঁ, মনে তো পড়ে। এত আদরে ছিলেন, তারপরও বাপ মাকে ভোলা যায়নি? মানুষ যখন অনেক কথাই বলে, যেখানে যায় মানুষ করে, আমি আর অনেক কথা বলে, তখন মনটা তখন ভেঙে যায় যে আমাকে এরকম বলে। কিন্তু আমার এই বাপ মা কখনো আমাকে কষ্ট দেয় না ছোটবেলা থেকেই। সেটা তো বুঝতেই পারছেন, বলে আপনাকে পড়াশোনা করবে কেন? আমি অনেক কেস পাই এরকম, পড়াশোনা করে না, অনেক কেস পাই। আপনাকে এসএসসি পর্যন্ত পড়িয়েছে, বিয়ে শাদী দিয়েছে, বিশাল কাজ করেছে, তাই না? আপনার মাকে ডাকলে আসবে? হ্যাঁ, আসবে। একটু কথা বলি ওনার সঙ্গে আমরা। আচ্ছা, ওনার মাকে একটু ভিতরে পাঠানো যায় কিনা দেখো তো। ভালো আছেন? কি হয় আপনার মেয়ে যেরকম, তার আসল বাবা মা, আসল বলবো না কি বলবো বুঝতে পারছি না, যাদের ঘরে জন্ম হয়েছে। আসল বাপ মা। তো আপনাকে জানাইছে কবে এটা? এটা জানাইছে আপনারা যখন ফোন দিছেন শাহম। তখন জানাইছি। তো এরকম এতদিন জানেন নাই মাকে, হুট করে জানাইছেন, সে কষ্ট পাইছে না? না, এর আগে তো আসলে আমার মার সাথে খুঁজতে। তারপরেও আপনি কি জানেন আমরা কি কাজ করব ওর ভিডিও করে? ভিডিও করে আমি খোঁজ খবর। হ্যাঁ, আপনার মন থেকে সায় আছে? হ্যাঁ, এটা এখন তারা করেছিলি, আমি তারা বুঝ। হ্যাঁ, সত্যি সত্যি যদি ওর মা বের হয়ে যায়, ওর যদি সে যদি চায় যে আমার মা বাপ বাড়া আমি লালন পালন করেছি, সে মনে চাইলে আমার সাথে সম্বন্ধ করবে, না মনে চাইলে না সম্বন্ধ করবে। তো আপনি যত কষ্ট করে লালন পালন করলেন, আপনার বদদোয়া লেগে যাবে না? কে আমি বদলা দেবো কে? আপনি ওকে নিজের মেয়ের মতোই জানেন। আমি একটা নিজের মেয়ের মতন এসএসসি পর্যন্ত পাস করাইছি, হাত ধুই থালকে ভাত খাইনি।
কঠিন এই কাজগুলো। আমার আবারও রিপিট করি, আরেকটা ঘটনার কথা মনে পড়ে গেল, আমি বলেছি বোধহয়। আমি যখন লস্ট অ্যান্ড ফাউন্ড করতাম ওই সময়ে ছেলে এসছে, ছেলে বিয়ে শাদী করছে তার ওয়াইফের চাপে এসছে। ছেলের একটু কম ইচ্ছা, খুব বেশি ইচ্ছা না, তার ওয়াইফের ইচ্ছা একটাই কারণে, তার দুইটা মেয়ে হয়েছে, মেয়েদের একটা পরিচয়ের ব্যাপার স্যাপার, বিয়ে শাদীর ব্যাপার স্যাপার আছে, কারণেই ওয়াইফ বারবার চাপ দিচ্ছে তার হাজবেন্ডকে যে তুমি গিয়া বলো। তো হাজবেন্ড আসছে এবং তার মাকে সাথে করে নিয়ে আসছে, পালিত মা যে তাকে সাথে করে নিয়ে আসছে। পালিত মা জানে না কেসটা কি, যে কেন তার পালিত মায়ের আর কেউ নাই, এই সন্তানটা ছাড়া তার এই ইহজ জগতে কেউ বেঁচে নাই। তো সে পুরো গল্পটা বলছে, তারপর আমি পালিত মাকে স্টেজে নিয়ে আসছি এবং বলতেছে, আমি বললাম যে এই কেস আপনি কি জানেন? সে ছেলের দিকে চুপ করে তাকাচ্ছে, ও যা বলবে সেইটাই, ও কিছু বোঝে না। তো পুরো কেসটা আমি স্টাডি করে আমার কাছে মনে হলো যে না, এটা করা ঠিক হবে না এই ভিডিওটা, কারণ ছেলেরও তেমন একটা আগ্রহ ছিল না। তো পরবর্তী দেখলাম হাজব্যান্ড ওয়াইফের মধ্যে একটু 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 ঝামেলা তৈরি হচ্ছে, বাট আমি ভিডিওটা করে রেখে দিয়েছি। আমি বললাম যে আপনার মাকে গিয়ে বুঝান, আপনার মাকে ঠান্ডা মাথায় বুঝিয়ে যদি আপনার মা রাজি থাকে 6 মাস পরে আসেন, তাহলে আমি ভিডিওটা পাবলিশ করবো। এবং সে 6 মাস পরে আজ পর্যন্ত আসেনি, আমি ভিডিও পাবলিশ করিনি। এরকম বেশ কিছু ভিডিও আমার কাছে আছে। একটা ভিডিও আছে যেটা আমি অপেক্ষায় আছি, যেটা প্রায় আমি 12 বছর ধরে ওয়েট করবো, আল্লাহ যদি আমাকে বাঁচায় রাখে। 12 বছর পরে একটা আপডেট আমি করে ফেলেছি অলরেডি, কিন্তু আমি প্রকাশ করিনি। আমি 12 বছর পর্যন্ত অপেক্ষা করবো, যদি আমাকে বাঁচায় রাখে আল্লাহ, তাহলে 12 বছর পরে আমি সেই আপডেটটা প্রকাশ করবো, যদি সিচুয়েশন ঠিক থাকে। 12 বছর পরে, আমাকে 12 বছর ওয়েট করতে হবে ভিডিওটা প্রকাশ করার জন্য। সো আমি কথাগুলো কেন বললাম, যে আসলে আপনি ওর মা, জি। ও যে হারাইছে সেক্ষেত্রে ওর নিজের কোনো হাত নাই, কারণ ওর বুদ্ধি ছিল না। না, বুদ্ধি ছিল না। আর আপনি যে ওকে নিজের সন্তানের মতো মানুষ করছেন, ও 1000টা ঘরে যাইতে পারতো, আল্লাহ আপনার ঘরে নিয়ে এসে দিয়েছে, তাই না? তো সেই জায়গা থেকে এটা একটা বিশাল ইবাদতের কাজ। কিন্তু নিজের সন্তান, ও কিন্তু বলছে আপনি যখন ছিলেন না, যদি বাবা মা পাওয়া যায় তাহলে কি করবেন? তো বলছে না, আমি তো আমার এই মায়ের পরিচয়ই থাকবো, কিন্তু আমার একটু জাস্ট শিকড়টা জানা দরকার, কে আমার বাবা, কে আমার মা। তো সেই জায়গায় আপনার কোনো আপত্তি নাই তো? না, না। ঠিক আছে। আর কোনো কিছু কি বলার আছে? জি বলেন। আপনি তো করলে কি আর কি আর ই হয়ে আসবে? সেটাই না, অনেকেই করে, অনেকে ভিডিও পাবলিশ করার পরে বাপ মা পেয়ে যায়, তারপরে বলে যে না, আমাকে তো কিছু জানাই নাই। সেটা খুব কষ্টকর, না। খুব কষ্টকর। আমরা এরকম একটা কেস পাইছিলাম কিছুদিন আগে। আমি সাথেই দিয়ে আসি আমার। ভালো করছেন এটা, আপনি খুব ভালো কাজ করছেন। তো ঠিক আছে, তেমন কিছু মনে নাই আপনার 4টা-5টা নাম ছাড়া। আল্লাহ যদি আপনার কপালে লিখে রেখে থাকে তাহলে সম্ভব। ঠিক আছে, আপনি বেশি বেশি করে আল্লাহকে বলেন, আর মার কাছে বলবেন যে মা তুমি দোয়া করো। হ্যাঁ, উনি দোয়া করলে হয়তো আল্লাহ কবুল করবে। সো প্রিয় দর্শক এবং শ্রোতা, জি মেয়ে বলি না। না, ও অনেক আদরের ছেলে, দেখেন এই ছবিগুলো সে কথা বলে। তাহলে দিয়েছেন তো ছবি। আমি নিয়ে যাওয়ার পর 1 মাস পরে কান লাগবি দি তার অনুষ্ঠান করি আমি। বড় খাসি মারি সে ছবি দিয়েছি। যাক আলহামদুলিল্লাহ। তাহলে তার আমি ওর পাইছিলাম একটা সাদির অপেল আর একটা বিনি সুতার মালা, কালা কুটকুটি। তা আমি আল্লাহ আমার কাছে দিয়ে পেটাইছে, তাও আমি আবার ঢাকা নিয়ে আসি কি করেছিলাম। আপনার বাড়ি কি পাবনাতে? না, জি। কথা শুনে বুঝতে পারছি, উত্তরবঙ্গ। তাই ঢাকা নিয়ে আসি, আবার দিলাম যে হইলে যার সন্তান তার কাছে ফিরিয়ে দেন। তাই খুঁজে খুঁজে না পাই, আবার হারা গেছিল, আবার ধরে লিয়ে আসলি। লিয়ে আসি সাইডে, এখন আমার এই বাবা বাঁচি নিয়ে মরে গেছে আজ 12 বছর। ওর বাপ কাছে কি যে না টাইলাম না, তাই হইলে আমরাই মেয়ে হিসাবে মানুষ করি। তা বেশ কিছুদিন আমি ই করেছিলাম, তাই দিলাম যে না আমারও মেয়ে নেই, আমার 2টি ছেলে আর হবেও না তুমি। তা আমি মেয়ে হিসাবে তাকে মানুষ করি, লালন পালন করে বেঁচেছি, বন্ধু পড়াইলাম, বিয়ে শাদী দিয়েছেন, সব খতম দিলাম, বিয়ে শাদী দিয়েছি, জামাই জুমরালি লাতিলুতালি, খুব আনন্দ হয়েছিলাম। আনন্দের মাঝখানে এইটুক আলহামদুলিল্লাহ। তার হইলে হ্যান ত্যান দুই কথা কয়, তার জন্ম ঠিক নেই। তো তার জন্ম ঠিক সে খোঁজ করি লিবাই করতেছে, কোন জি আমার কোনো আপত্তি নেই। জি আলহামদুলিল্লাহ। সেও যদি আমার তো দেখে দেখবি, না দেখলে না দেখবি, সেটাই, মারা এরকমই হয়। প্রিয় দর্শক এবং শ্রোতা, চলেন আমরা সবাই মিলে চেষ্টা করি তাওয়াক্কাল তু আলাল্লাহ, একটা ভালো সংবাদ যেন নিয়ে আসতে পারি আমরা, এবং যেটা যেন সবাইকে হ্যাপি করে। এই প্রত্যাশায় আজকের মতো এখানেই শেষ করছি।